তাহলে আমরা যেখানে ছিলাম যে মূলভূত নিমজ্জিত জলজ উদ্ভিদ, আশা করি কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি। হ্যাঁ, মূলভূত নিমজ্জিত জলজ উদ্ভিদ, এটার এক্সাম্পলগুলো তোমার মাথায় রাখতে হবে। পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা, হাইড্রিলা, তিনটা নাম শুধুমাত্র পড়লেই তোমার মোটামুটি এনাফ এখান থেকে। তারপরে ভাই মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, এখানে মূলবদ্ধ নিমজ্জিত মানে নিচে মূলটা বদ্ধ থাকবে এবং নিমজ্জিত থাকবে পানি নিচে। এবং পরবর্তীতে তোমার মুক্ত ভাসমান মানে মুক্ত ভাসমানের মধ্যে সবগুলো দেখবে যে পানা দিয়ে নাম, ক্ষুদি পানা, গুড়ি পানা, এগুলার বৈজ্ঞানিক নাম শিখা লাগবে না, বৈজ্ঞানিক নাম এগুলো লাগবে না। পানা দিয়ে যেগুলো নাম ওগুলো হচ্ছে মুক্ত ভাসমান। আর দুইটা যদি এক করো তাহলে আসবে পত্র ভাসমান, মূলবদ্ধ পত্র ভাসমান। তুমি বইটা খুলো, যদি স্ক্রিন না দেখা যায় বইটা খুলে আমার মনে হয় ভালো হবে আরো। মূলবদ্ধ উপরে 1 নম্বর পয়েন্ট আর 2 নম্বর পয়েন্ট যদি মিক্স করলে এই পয়েন্ট আসবে। মূলবদ্ধ পত্র ভাসমান জলজ উদ্ভিদের এক্সাম্পল কি? এটার এক্সাম্পল শাপলার এবং পদ্ম, এই দুইটা নাম মনে রাখলেই চলে। তারপরে উভচর উদ্ভিদের এক্সাম্পল উভচর, কেশরদাম, হেলেঞ্জা এবং কমলিকা, তিনটা নাম মনে রাখলেই এখান থেকে ভালো একটা প্রিপারেশন হবে। তারপর মৌলজ উদ্ভিদের বৈশিষ্ট্য পাঠে চলে আসো। মৌলজ উদ্ভিদের মধ্যে রসালো, পাতা, কাণ্ড, তারপর এখান থেকে মাথায় রাখতে হবে যে এখানে কন্টক থাকবে মানে কাটা থাকবে, আর প্যারেনকাইমা সুগঠিত থাকবে। এই তিনটা কথা মাথায় রাখলেই চলে। তারপরে মৌলজ উদ্ভিদের এক্সাম্পল আকন্দ, খেজুর, শতাব্দী, ঘৃতকুমারী, অ্যালোভেরা, করবি, ফণিমনসা, পাথরকুচি, এগুলো সকলে মৌলজ উদ্ভিদ এর এক্সাম্পল। এইটা কয়েকটা জিনিস খেয়াল করলে হবে। লোনা মাটির পানির উদ্ভিদের যে বৈশিষ্ট্য মানে ম্যানগ্রোভ যে বন, ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য হবে এটাই যে এদের মধ্যে শ্বাসমূল বা ঠেসমূল থাকবে, নিউমেটোফোর থাকবে। এই দুইটা কথা মাথায় রেখে। এবং জলজ অঙ্কুরোদ্গমন হবে কাদের মধ্যে? যেটা লোনা মাটির উদ্ভিদের মধ্যে জলজ অঙ্কুরোদ্গমন হবে। এই 3-4টা কথা খেয়াল করলেই হবে। বড় বড় বায়োকুটিরও থাকে। তারপরে ভাইয়া নিচের দিকে এখানে একটা পার্থক্য দিচ্ছে, এটা না পড়লেও কোনো সমস্যা নেই। তারপরে দেন মরুভূমি বায়োম, বায়োম পার্টের মধ্যে চলে আসো। বায়োমের মধ্যে অনেক পড়া এখানে আসলে বিস্তারিত, বাট আমাদের এত পড়া আহামরিভাবে লাগে না। তুমি শুধু বায়োমের নামগুলো পড়তে পারো বা দেখতে পারো। স্থলজ বায়োম এবং জলজ বায়োম 2 রকমের বায়োম আছে, যেটার মধ্যে খুব একটা ইম্পর্টেন্ট এগুলো। তুন্দ্রা বায়োমটি একটু দেখো, সব থেকে উত্তরের স্থানে এই পাওয়া যায় তুন্দ্রা বায়োম। এবং তুন্দ্রা বায়োমের প্রধান উদ্ভিদ হচ্ছে মশ এবং লাইকেন। এই দুটো কথা, মশ লাইকেন হচ্ছে তুন্দ্রা বায়োমের প্রধান উদ্ভিদ। তাহলে এটা আশা করি পারা যাবে বাকিটুকু। এখানে এই যে লোনামাটির যে উদ্ভিদগুলো আছে, লোনামাটির উদ্ভিদের মধ্যে লবণাক্ততার পরিমাণ শুষ্ক ওজনে 10 থেকে 50 ভাগ। তারপর ভাই জোয়ার ভাটা না হইতে পারে এবং দিনে 2 বার জোয়ার ভাটা, এরকম একটা লাইন আছে, ঠিক আছে, দিনে 2 বার জোয়ার ভাটা হয়, এতটুকুই। তারপর এখানে কিছু লোনামাটির পানির উদ্ভিদের এক্সাম্পল দিচ্ছে। গোলপাতা, এটারই বৈজ্ঞানিক নাম লাগবে নিপা ফ্রুটিলান্স। তারপর এখান থেকে লাস্টের একটা আছে সুন্দরী, সুন্দরী হচ্ছে হিরুপ, ফোমস থাকে লাস্টে সুন্দর উদ্ভিদের, এই যে ফোমস থাকে ওই পাশে সুন্দর উদ্ভিদ, হেরিটারিয়া ফোমস। এতটুকু মাথায় রেখো। তারপর বাকিগুলো তোমরা পারবে, পশুর, ধুন্দল, কাঁকড়া, এগুলো সবাই যে লোনামাটির উদ্ভিদ, এটা পারা যাবে। এখান থেকে আর কোনো ইম্পর্টেন্ট এমসিকিউ নাই। তারপরে চলে আসবে ইনসিটু এবং এক্সিটুর মধ্যে পার্থক্য। তার আগে বলে রাখি এখানে আরও একটি ইম্পর্টেন্ট পার্ট আছে, যেটা হচ্ছে কোন অঞ্চলের প্রাণীগুলার মানে কিসের উদাহরণ কি। সত্যি কথা বলতে ওই ছকটা মানে কোন অঞ্চলের প্রাণী, যেমন ইথিওপিয়ান, নিউ অর্কিড, তারপরে হচ্ছে পলিআর্কিড এরকম। তারপর ওরিয়েন্টাল অঞ্চল, ওরিয়েন্টাল অঞ্চল তো বাংলাদেশে বা ভারত উপমহাদেশে ওরিয়েন্টাল অঞ্চল, ওই পার্টটা একটু দেখতে হবে। ওই পার্টের মধ্যে তুমি শুধুমাত্র ওরিয়েন্টাল অঞ্চলের প্রাণীগুলি একটু দেখে যাও, কারণ ওরিয়েন্টাল থেকে আসতে পারে এবার। আর ওরিয়েন্টাল থেকে না আসলে বাকি কই থেকে, মানে বার্ডস অফ প্যারাডাইস এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে অবস্থিত। তারপর তোমার এরকম কিছু ইউনিক ওয়ার্ডগুলো দেখে যেতে পারো। না দেখলেও কোনো সমস্যা নেই, বইরামসকেও পড়ে যাবা, বইরামসকে থেকে কমন আসলে তো হইলই, আর না আসলে আসলে কেউ পারবে না ওইভাবে কমন ফালানো, কোয়াইট ইম্পসিবল এই পয়েন্ট থেকে। তারপর ইনসিটু এবং এক্সিটু কনজারভেশন পার্টের মধ্যে মাথায় রাখা লাগবে যে ইনসিটু জিনিসটা কি আর এক্সিটু জিনিসটা কি। ইনসিটু মানে একটা প্রাণী যেখানে তৈরি হয়, যেখানে থাকে, ওইখানে যদি ওই প্রাণীটাকে রাখো তাহলে ওইটা হচ্ছে ইনসিটু। আর এক্সিটু পার্ট হচ্ছে সে একটা প্রাণী যদি যেখানে আছে ওইখান থেকে সরে অন্য কোথাও যদি রাখো তাহলে ওইটা হবে এক্সিটু। এটাই মেন পার্থক্য ইনসিটু এক্সিটুর মধ্যে। আচ্ছা ঠিক আছে, এটার ঠিক আছে। ইনসিটু এক্সিটুর মধ্যে তাহলে প্রাণীটা নিজের বাসস্থানেই থাকবে এবং এক্সিটুটা নিজস্ব বাসস্থান থেকে এনে অন্য কোনো জায়গায় রাখবো। এটার মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বোটানিক্যাল গার্ডেন এবং চিড়িয়াখানা, যেটা হচ্ছে এক্সিটু। তারপরে ভাইয়া ইনসিটু কনজারভেশনের মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেমন ইনসিটুর মধ্যে জাতীয় উদ্যান, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ, এগুলো সবগুলাই ইনসিটুর আন্ডারে পড়বে। আর চিড়িয়াখানা, বীজ ব্যাংক, দেখো ব্যাংক দিয়ে যা যা নাম ওগুলো সবগুলাই এক্সিটু আন্ডারে পড়বে, যেমন স্পার্ম এবং ওভাম ব্যাংক, এগুলো সবাই এক্সিটু। তারপর
এই চ্যাপ্টার থেকে তুমি ইনসিটু এক্সিটুর মধ্যে পার্থক্য এবং ইনসিটু এক্সিটুর উদাহরণগুলো যদি জাস্ট পড়ো আর বইয়ের এমসিকিউগুলো যদি পড়ো, তাহলে এই চ্যাপ্টার থেকে একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। আমরা সরাসরি চলো চ্যাপ্টার 8 এবং চ্যাপ্টার 9-এ চলে যাই। টিস্যুতন্ত্র এই চ্যাপ্টারের মধ্যে প্রথম যে পার্ট, ভাজক টিস্যুর কিছু বৈশিষ্ট্য। ভাজক টিস্যু অপেক্ষাকৃত ছোট এবং কোষগুলো সমবেশী এবং কোষগুলো সর্বদাই বিভাজনক্ষম থাকে, 3টা পয়েন্ট। তারপর ভাজক টিস্যুর আরও কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে বা বৈশিষ্ট্য আছে। এর মধ্যে ভাজক টিস্যুগুলো সবসময় বিভাজনরত যেহেতু থাকে, যার কারণে এদের বিপাকীয় হার, দেখো এই পয়েন্টটা, এদের বিপাকীয় হার সব থেকে বেশি হয় এবং সর্বদাই সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে, কারণ এরা সবসময় বিভাজিত অবস্থায় থাকে, যার জন্য সবসময় সক্রিয় বিপাকীয় অবস্থায় থাকে। আচ্ছা, তারপর ভাজক টিস্যুগুলো অপরিণত কোষ দ্বারা গঠিত হয়, এই পয়েন্টটা খেয়াল করবা, কারণ এটা যদি পরিণত হয়ে যায় তাহলে সেকেন্ডারি টিস্যুতে পরিণত হয় এবং সেকেন্ডারি টিস্যু পরবর্তীতে আস্তে আস্তে মৃত হবে, মানে কর্মক্ষম থাকে না। কয়টা পয়েন্ট এখানে দেখে যাও, সমবেশীয়, ছোট এবং দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান হয় ভাজক টিস্যুর মধ্যে। এসে দেখো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, পার্শ্বীয় ভাজক টিস্যু কোষ বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায় এবং এতে করে সরু কাণ্ড ক্রমশ মোটা হয়। ভাজক টিস্যু ক্লাসিফিকেশনের মধ্যে 3টা, মানে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট আছে এই পার্টটা ক্লাসিফিকেশনের মধ্যে। ভাজক টিস্যুর উৎপত্তি অনুসারে ভাগ করা যায়, যেগুলো প্রারম্ভিক, প্রাইমারি, সেকেন্ডারি। মুখস্থ রাখবো সরাসরি। কোষ বিভাজন অনুসারে 3টা নাম, মাস, প্লেট, রিব। এই প্রথমে এই 2টা আগে মুখস্থ করে নেবা, তারপরে পরে চিন্তা পরে। মাস, প্লেট, রিব হচ্ছে কোষ বিভাজন অনুসারে, কাজ অনুসারে হচ্ছে প্রোটোরাম, প্রোকেমিয়াম, গ্রাউন্ড। এখন একটা একটা করে আবার ভিতরে আবার এক্সাম্পলও আছে এবং ভিতরে আবার উদাহরণও আছে, বেশ কয়েকটা পয়েন্ট আছে। এত ডিপলি পড়া দরকার নেই, সিম্পলি উপরের দিকে তুমি কয়েকটা পয়েন্ট দেখে যাবা। যেমন এই মাস, প্লেট, রিব থেকে, মাছ ভাজক টিস্যু উদ্ভিদের ঘনত্বে বৃদ্ধি করে এবং এটার এক্সাম্পলগুলো পড়বো না, কারণ রিব আর প্লেটের এক্সাম্পল পড়বো তুমি, বাকিটা মাছ ভাজক টিস্যু। তাহলে প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পল কি? পাতা এবং বর্ধিষ্ণু বহিতক। দেখো পাতা এবং বহিতক দুইটা সিমিলার টাইপ অফ জিনিস, যার কারণে কিন্তু আমরা বলতেই পারি যে প্লেট ভাজক টিস্যুর এক্সাম্পল হবে পাতা এবং বর্ধিষ্ণু বহিতক, পারা যাবে এই কথাটা। রিব ভাজক টিস্যুর এক্সাম্পল কি? এই ভাজক টিস্যু আছে বর্ধিষ্ণু মূল এবং কাণ্ডের মজারসি। তুমি যদি 2টা পয়েন্ট মনে রাখো, বর্ধিষ্ণু মূল, কাণ্ডের মজারসি, 2টা রিব ভাজক টিস্যু, তাহলে কিন্তু মোটামুটি এনাফ। তাহলে এতটুকু পর্যন্ত পড়লেও এটা ভালো একটা প্রিপারেশন হওয়া সম্ভব। আচ্ছা, এটা তোমরা দেখতে থাকো, আমি 2 মিনিট এটা কাজ করি। তার পরবর্তীতে রিব ভাজক টিস্যু পর্যন্ত আমরা মোটামুটি দেখলাম। তার পরবর্তীতে তুমি উপরে যে বাকি যে শ্রেণী বিভাগটা আছে, বাকি শ্রেণী বিভাগও দেখতে পারো। তোমার যদি মনে হয় যে বাকি শ্রেণী বিভাগ দেখা উচিত, তাহলে দেখতে পারো, কিন্তু আপাতত পরীক্ষার আগে আমরা মোটামুটি এতটুকু দেখবো। ওকে, তারপরের টপিকে চলে যাই। তারপরে টপিক হচ্ছে তোমার কাজ অনুসারে ভাজক টিস্যুর কয়েকটা ভাগ। এই কাজ অনুসারে ভাজক টিস্যুর মধ্যে এই যে বললাম যেটা প্রোটোরাম, প্রোকেমিয়াম আর হচ্ছে গ্রাউন্ড। প্রোটোরামের কাজ হচ্ছে বাইরের ত্বক তৈরি করবে এবং বাইরের আবরণ তৈরি করবে। যেমন বাইরের ত্বকের মধ্যে এপিডার্মিস এবং এপিব্লেমা আসে। এপিডার্মিস হচ্ছে কাণ্ডের বহিতক এবং এপিব্লেমা হচ্ছে মূলের বহিতক। আচ্ছা, এই পার্টের মধ্যে শুধুমাত্র যে ভাজক টিস্যু উদ্ভিদের ত্বক সৃষ্টি করে ওইটাই হবে
প্রোটোরাম ভাজক টিস্যুর এক্সাম্পল। তারপর ভাই প্রোক্যামিয়াম ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম, এগুলো হচ্ছে প্রোক্যামিয়াম। এবং গ্রাউন্ড টিস্যুর এক্সাম্পল আসবে মজ্জারসি। এইগুলো তোমার পারতে হবেই, কারণ এগুলো তোমার বইয়ের এমসিকিউতে আছে, প্রিভিয়াস ইয়ার মেডিকেল আসা প্রশ্নতে আছে, সব জায়গাতে আছে গ্রাউন্ড ভাজক টিস্যুর এক্সাম্পল। গ্রাউন্ড টিস্যুর মজ্জারসি। তাহলে এতটুকু আশা করি মোটামুটি পারা যাবে ভাই। তারপরে টপিকে আসো এখান থেকে অবস্থান অনুসারে, তাহলে বাকি যা যা থাকে ওগুলো সব অবস্থান অনুসারে। আমি এগুলা ধরে নাও, এগুলা পড়বো না অবস্থান অনুসারে। কিন্তু এখান থেকে ভাইয়া খুব ইম্পর্টেন্ট এমসিকিউ আসে যে পার্শ্বীয় ভাজক টিস্যু এটার এক্সাম্পল, আর এই সেকেন্ডারি ভাজক টিস্যু এটার এক্সাম্পল। অন্য কালার দিয়ে এটা মার করে দেবো। পার্শ্বীয় ভাজক টিস্যু আর সেকেন্ডারি ভাজক টিস্যু এই দুইটার এক্সাম্পল আবার সেম। এই দুইটার এক্সাম্পল হচ্ছে করক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, এরকম একটা নাম। করক্যাম্বিয়াম, ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, এরকম একটা নাম পাবো বইয়ের ভিতরেই। তুমি তাছাড়াও লিখে রাখতে পারো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। এই দুটো হবে পার্শ্বীয় ভাজক টিস্যু এবং সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল। সিম্পল কথা। তার পরবর্তী টপিকে চলে আসো এখান থেকে সাইড টিস্যুর প্রকারভেদ। সাইড টিস্যুর প্রকারভেদ কিন্তু খুবই বেসিক প্রশ্ন। এটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসার মতো প্রশ্ন, এবং মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখবা যে প্রতিনিয়ত ঘুরে ফিরে দেয়। সাইড টিস্যুর প্রকারভেদ। সাইড টিস্যু না, মাইকটা ঠিক করতে হবে। হ্যাঁ, একটু পরে আমরা হ্যালো। হ্যাঁ, আশা করি এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। যারা ক্লাসে আছো তারা ক্লিয়ারলি শুনতে পারতেছো, আগের থেকে একটু ক্লিয়ার। সাইড টিস্যুর প্রকারভেদ পাঠে। হ্যাঁ, আশা করি এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। যারা ক্লাসে আছো তারা ক্লিয়ারলি শুনতে না, শোনা যাওয়ার কথা না এটা। তারপরে চলো সামনে আমরা পরবর্তী টপিকে চলে যাই। এখন ভাইয়া এই সাইড টিস্যু প্রকারভেদের মধ্যে আসে সরল টিস্যু, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং পরবর্তী টপিকে চলে যাই স্ক্যারেনকাইমা। এই তিনটা টপিক। এই এখান থেকে তারপরে জটিল টিস্যুর মধ্যে জাইলেম আর ফ্লোয়েম, এবং ক্ষরণ টিস্যুর মধ্যে হচ্ছে তরুক্ষীর টিস্যু এবং গ্রন্থি টিস্যু। এই তিনটা পয়েন্ট এতটুকু মাথায় রাখলে আমাদের মোটামুটি এখান থেকে হয়ে যাবে। সাইড টিস্যু এবং ভাজক টিস্যুর মধ্যে ডিফারেন্স দেখো। মেডিকেল ভর্তি পরীক্ষার আগে তোমার এটা ভাইয়া মাথায় রাখা লাগবে যে টিচার প্রশ্ন করতে পারে বই থেকে। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ছক থেকে উনি কিন্তু ইজিলি প্রশ্ন করতে পারে। কিভাবে দেখো, তোমার যদি এইখান থেকে ভাজক টিস্যুর নিচের কোনি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, এটা দিয়ে উনি বলবে যে নিচের কোনি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, তিনটা পয়েন্ট ওই ভাজক টিস্যু থেকে দিবে কিন্তু ইজিলি, এবং একটা পয়েন্ট দিবে হচ্ছে সাইড টিস্যু পার্ট থেকে। তিনটা পয়েন্ট এখান থেকে বলবে যে এগুলা সবসময় বিভাজনরত থাকে এবং কোষগুলো অপরিণত থাকে। এখান থেকে একটা পয়েন্ট দিবে যে এগুলাতে বহির্দেশীয় অঞ্চলে সাইড ইস্যু থাকে না। বহির্দেশীয় অঞ্চলে সাইড ইস্যু থাকে না, কারণ বহির্দেশীয় অঞ্চলে থাকে হচ্ছে ভাজক টিস্যু তো বিভাজিত হতে থাকবে। তাহলে এই পয়েন্টটাও এখান থেকে দিবে। আর এই আরেকটা পয়েন্ট এখান থেকে দিবে। নিচের কোনটি ভাজক টিস্যু বৈশিষ্ট্য নাই, কোষের নিউক্লিয়াসের সংখ্যা আকারে বড় থাকে। যেহেতু ভাজক টিস্যু অনেক কাজ করে, যার কারণে নিউক্লিয়াসের আকারে বড় থাকে এবং সমবেশীয় সম্পন্ন থাকে, এবং কোনো ধরনের বিপাকীয় হার থাকে না, বা বিপাকীয় শক্তির পরিমাণ বেশি থাকে। এই কয়টা পয়েন্ট এখানে থেকে যান্ত্রিক কাজে টিস্যুর ভূমিকা সামান্য, আর যান্ত্রিক কাজে দৃঢ়তা বাড়ায়। এই পয়েন্টটা হচ্ছে ইউনিক পয়েন্ট, কারণ ভাইয়া এই পয়েন্টটা শুধুমাত্র একটা পয়েন্ট যেটা ভাজক টিস্যুর আন্ডারে পড়ে না, সাইড টিস্যুর আন্ডারে পড়ে যায়। সো এই পয়েন্টটুকু তোমার খেয়াল রাখতে হবে। তারপরে নিচেতে এসো খাদ্য তৈরি পার্টের মধ্যে। ভাজক টিস্যু কিন্তু খাদ্য তৈরি করে না, বাট ক্লোরোপ্লাস্টযুক্ত সাইড টিস্যুরও খাদ্য তৈরি করে। এইটাও ইউনিক পয়েন্ট। এই খাদ্য তৈরি, এই 9 নম্বর পয়েন্টটা তোমার পড়তে হবে। পরিবহন পার্টে ভাজক টিস্যু কোনো ধরনের পরিবহনের ভূমিকা নেই। তোমার এই 9, 10 এবং 8 নম্বর এই তিনটা পয়েন্টের মধ্যে
সাইড টিস্যুর ইম্পর্টেন্স নিয়ে কথা বলছে, ভাজক টিস্যুর ইম্পর্টেন্স নিয়ে কথা বলে নেই। তারপরে আর এদের কিন্তু চাইলেম ফ্লোয়েম থাকে এবং সাইড টিস্যু খাবার পরিবহন এবং খাদ্য তৈরিতে ভূমিকা রাখে। ভাজক টিস্যু শুধুমাত্র বিভাজিতই হয়। এই কয়টা কথাবার্তা তোমার মাথায় রাখতে হবে। তারপরে কোষাবকাশ, কোষাবকাশ থাকে না, মানে কোষের মধ্যবর্তী কোনো ধরনের বিরাম অবস্থা থাকে না, মানে কোনো ধরনের গ্যাপ থাকে না, সবসময় কাজ করতে থাকে, আর এদের কোষাবকাশ থাকে। শেষ, আশা করি পারবা। টিস্যুতন্ত্র পার্টে চলে আসো, এই ছকটা খুব ইম্পর্টেন্ট। এপিডার্মাল টিস্যুতন্ত্র পার্ট একটু আগে বললাম যে এপিডার্মাল উপবৃত্তি এবং তোমার এপিডার্মাল রন্ধ্র। গ্রাউন্ড টিস্যুর মধ্যে আসে তোমার বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল। ভাস্কুলার টিস্যুর মধ্যে অনেকগুলো পয়েন্ট আসে, সংযুক্ত অরীয়, কেন্দ্রিক, সবগুলো আমরা দেখবো। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এই ভাজক টিস্যুর এই অংশটুকু, মানে ভাস্কুলার টিস্যু তন্ত্রের এই অংশটুকু ভাজক টিস্যু তো শেষ টিস্যুতন্ত্র পার্টে। এপিডার্মাল উপাঙ্গ এই পার্টের মধ্যে মাথায় রাখতে হবে যে প্রাথমিক যে শীর্ষস্থ ভাজক টিস্যু আছে ওইখান থেকে এপিডার্মাল টিস্যুর উৎপত্তি হয়, এবং এপিডার্মিস বা ত্বক পার্টের মধ্যে তোমার খেয়াল রাখতে হবে যে এপিডার্মিসের বাইরের স্তরকে বলা হয় ত্বক, বা উদ্ভিদের বাইরের স্তরকে বলা হয় এপিডার্মিস। তারপর এখান থেকে তারপরে পরের পয়েন্ট হচ্ছে এই যে বুলিফর্ম কোষ কোথায় পাওয়া যায়। গম, ভুট্টা, আখে বুলিফর্ম কোষ পাওয়া যায়। মাইরোসিন কোষ পাওয়া যায় কোথায়, সরিষাতে মাইরোসিন কোষ পাওয়া যায়। এই দুইটা পয়েন্ট। তারপর এখান থেকে আর কিছু নাই। এপিব্লেমা মূলের আবরণ, না মূলের বহিত্বক হচ্ছে এপিব্লেমা। এই 3-4টা কথা ইজি। তারপর সামনের দিকে আসো, ত্বকের কাজ। ত্বকের কাজের মধ্যে শুধুমাত্র বুলিফর্ম কোষের কাজটা পড়বা। বুলিফর্ম কোষের কাজ পানি সঞ্চয় করা এবং পাতার প্রসারণ এবং বিকাশে সাহায্য করা, এতটুকু খেয়াল করবা। আর এখান থেকে আর কিছু নাই। তার পরবর্তী টপিক, মূল লোমের কাজ কি, পানি শোষণ করা। শল্ক, যেটা শল্কের কাজ কি, শল্কের প্রসারণ হার কমানো, এবং শল্ক যে বিশেষ ধরনের রোম, গ্রন্থি রোম বা কোলেটার্স। তারপর এটা দেখো গ্র্যান্ডুলার হেয়ার্স অর কোলেটার্স, বিশেষ ধরনের বহুকোষী ট্রাইকমকে বলা হয় কোলেটার্স। এবং কোলেটার্সের কাজ কি, কোলেটার্সের কাজ হবে আত্মরক্ষায় সাহায্য করা এবং কীটপতঙ্গ থেকে প্রতিহত করা। কোলেটার্সের কাজ, শল্কের কাজ, এই 3টা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। মূললোমের কাজ তোমার এগুলো ভাইয়া ভালো মতো শিখে যাইতে হবে, কারণ এগুলো বইয়ের এমসিকিউতেও আছে, তাছাড়া তোমার বইয়ের ভিতরেও তো যাইতে হবে, কারণ পিপিএসসি মেডিকেল এখান থেকে প্রশ্ন হয়েছে। আর প্রশ্ন এই চ্যাপ্টার যেহেতু শর্ট সিলেবাসের মধ্যে ছিল, শর্ট সিলেবাসের মধ্যে এইবার পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। শর্ট সিলেবাসের মধ্যে যেহেতু পরীক্ষায় ছিল, মানে এই চ্যাপ্টারটা ছিল, যার কারণে তোমার ডিপলি পড়ে যাইতে হবে। আর করার কিছু নেই, এই চ্যাপ্টারটা কঠিন, ওভাবেই তোমার মাইনে নিতে হবে, আসলে করার কিছু নেই। তারপর এপিডার্মাল রন্ধ্র। এপিডার্মাল রন্ধ্রের মধ্যে আছে একটা স্টোমাটা, একটা পানি রন্ধ্র বা হাইড্রাথ্রোট। হাইড্রাথ্রোটের মধ্য দিয়ে পানি বের হয়ে যাওয়াকে কি বলা হয়, গাটেশন। আর পত্ররন্ধ্র দিয়ে পানি বের হয়ে যাওয়াকে কি বলা হয়, পত্ররন্ধ্র দিয়ে পানি বের হয়ে যাওয়াকে বলা হয়েছে প্রস্বেদন। তাহলে গাটেশন আর প্রস্বেদন দুইটা ডিফারেন্ট জিনিস, দুইটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে ভাইয়া। স্টোমাটা বা পত্ররন্ধ্র, পত্ররন্ধ্র থেকে মাথায় রাখতে হবে যে পত্ররন্ধ্র নর্মালি দিনের বেলা খোলা থাকে এবং রাতের বেলা বন্ধ থাকে, বাট পাথরকুচি গোত্রের উদ্ভিদের মধ্যে রাতের বেলা খোলা থাকে এবং দিনের বেলা বন্ধ থাকে, উল্টা কাহিনী। পত্ররন্ধ্রটা খোলা বন্ধ হওয়ার কৌশল চ্যাপ্টার 9-এ আছে, চ্যাপ্টার 9 আমরা বিস্তারিত এটা একটু দেখে নিব। আপাতত এখান থেকে আর কিছু নেই। তারপর এগুলো একটু পড়া লাগবে না, বুঝছো। পত্ররন্ধ্রের কীরকম অবস্থানে থাকে, রেডিয়ালি লম্বাভাবে কোনটা থাকে, তারপরে সাবসিডিয়ারি কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে কোনটা, এগুলো কোচিং আসতো, বাট আপাতত আমাদের এগুলো দরকার নেই। মেন পরে চলে আসো, পত্ররন্ধ্রের কাজকে। পত্ররন্ধ্রের যে আমাদের উদ্ভিদের 3টা মূল কাজ, প্রসাধন, সালোকসংশ্লেষণ, শ্বসন, 3টা মূল কাজ করে হচ্ছে পত্ররন্ধ্র। শেষ, সিম্পল হিসাব, এখানে আর কোনো হিসাবই নেই। তাহলে পত্ররন্ধ্র তোমার উদ্ভিদের বাইরের পরিবেশের মধ্যে আদান প্রদান, মানে যেটা হচ্ছে প্রসাধন, শ্বসন, এই যে শ্বসনের সময়। তারপরে দেখো সালোকসংশ্লেষণের সময় পত্ররন্ধ্র খোলা বন্ধ হওয়ার সাথে তোমার বাষ্প আকারে বের হয়ে যায় যেটা, এটাকে বলে প্রসাধন। 3টা পয়েন্ট তাহলে, সালোকসংশ্লেষণ, শ্বসন, প্রসাধন, 3টারই কাজ পত্ররন্ধ্র করে। সিম্পল কথা। হাইড্রাথ্রোট বা পানি পত্ররন্ধ্র বা হাইড্রাথ্রোটের কাজ কি, হাইড্রাথ্রোটের কাজ হবে এখান থেকে জাস্ট মাথায় রাখবা যে যেগুলা প্রসাধন হয় না, পানি আকারে বের হয়ে যায়, বাষ্প আকারে হয় না, পানি আকারে বের হয়ে যায়, ওইটাই হচ্ছে হাইড্রাথ্রোটের কাজ। আর এটাতে এখানে আরেকটা যে পয়েন্ট, যে হাইড্রাথ্রোটের কোন উদ্ভিদে হাইড্রাথ্রোট আছে, এরকম একটা পয়েন্ট আছে যে এই যে ঘাস, কচু, টমেটো ইত্যাদি গাছের পাতার কিনারায় প্রচণ্ড গরমের দিনে পানি ফোটায় বের হয়ে যায়, এবং এটা পানি আকারে বের হয়, নট বাষ্প আকারে, এবং এই পদ্ধতিটাকে বলা হয় এক্সুডেশন অর গাটেশন। সো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, গাটেশন কি। আচ্ছা, পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্রের মূল পার্থক্য হচ্ছে এটাই যে এটা এখানে থাকে হচ্ছে পাতার কিনারায়, আর এখানে থাকে পাতার নিম্নতকে এবং ঊর্ধ্বতকে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের মাধ্যমে কি হয়, বাষ্প আকারে পানি বের হয়ে যায়, প্রসাধন হয়, আর এখানে তরল আকারে পানি বের হয়ে যায়। এই সিম্পল কথা, এতটুকু বললেই চলবে। তার পরবর্তীতে গ্রাউন্ড টিস্যু পার্টের মধ্যে অনেক বড় একটা ছক আছে তোমার বইতে, এই ছকটা আপাতত না পড়ে আমরা পরবর্তী টপিকে চলে আসি। গ্রাউন্ড টিস্যুর মধ্যে একটু আগে বলে আসলাম যে 2টা পার্ট থাকে, একটা হচ্ছে বহিঃস্থলীয় অঞ্চল এবং অন্তঃস্থলীয় অঞ্চল। হ্যাঁ, আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে?
ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে, একটু আগে বলে আসলাম যে বহিঃস্থলীয় অঞ্চল থাকে, অন্তঃস্থলীয় অঞ্চল থাকে গ্রাউন্ড টিস্যুর মধ্যে। বহিঃস্থলীয় অঞ্চলের অংশগুলো কী কী আগে তো এটা জানতে হবে, তাছাড়া তো কোনো কাজের কাজ কিছু হবে না। বহিঃস্থলীয় অঞ্চলের অংশগুলো হচ্ছে একটা হচ্ছে হাইপোডার্মিস, যেটা আরেকটা নাম হচ্ছে অধোতক, কর্টেক্স, আরেকটা অন্ততক এন্ডোডার্মিস। তাহলে এখানে কি এপিডার্মিস থাকে? তোমাকে অপশন দেবে নিচের কোনটি বহিঃস্থলীয় অঞ্চলের অংশ নয়? হাইপোডার্মিস, এন্ডোডার্মিস, কর্টেক্স, এপিডার্মিস। এপিডার্মিস অংশ না। এপিডার্মিস ওয়ার্ডটা আমি লিখে দিই। এপিডার্মিস হইতেছে কাণ্ডের আবরণ, এখানে কিন্তু নাই। এপিডার্মিস এখানকার পার্টে নেই। তাহলে অধোতক মধ্যে আমরা শুধুমাত্র মাথায় রাখবো যে মূলে কোনো অধোতক থাকে না। মূল এবং কাণ্ডের অন্তর্গঠনে যখন পার্থক্যটা আছে তখন ওই পার্থক্যতে আবার বিস্তারিত পড়া যাবে, বাট আপাতত এতটুকু মাথায় রাখো। তার পরবর্তী টপিক কর্টেক্স। কর্টেক্সের মধ্যে মাথায় রাখবা যে কর্টেক্সের কাজ কি? পানি এবং খাদ্য সঞ্চয় কর্টেক্সের প্রধান কাজ, সিম্পল কথা, এতটুকু মাথায় রাখবা। তারপরে অন্ততক এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের মধ্যে ক্যাসপেরিয়ান স্ট্রিপ থাকে, এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, বইয়ের এমসিকিউতে আছে। এবং আরও একটা ইম্পর্টেন্ট কথা আছে যে অন্ততক বা এন্ডোডার্মিস বাঁধ হিসেবে কাজ করে। বাঁধ হিসেবে কাজ করে, মূলচাপ নিয়ন্ত্রণ করে। যাদের প্রিপারেশন একটু ভালো তারা এগুলো পারোই, আরেকবার একটু দেখে নিবা জাস্ট। আর যাদের প্রিপারেশন খারাপ আরেকবার একটু পড়ে নিবা, তাহলেই হয়ে যাবে। মূলচাপ নিয়ন্ত্রণ করে কোনটা? বহিঃস্থলীয় অঞ্চলের অন্ততক যা বা এন্ডোডার্মিস। ঠিক আছে, এতটুকুই। তার পরবর্তী টপিকে চলে আসে অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে আমি যদি বহিঃস্থলীয় অঞ্চলের পার্টগুলো মনে রাখতে পারি, বাকি যা যা আছে সব অন্তঃস্থলীয় অঞ্চল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে অন্তঃস্থলীয় অঞ্চলের পার্টের মধ্যে কী কী আছে? পেরিসাইকেল বা পরিচক্র। তারপর পেরিসাইকেলের মধ্যে আরও অনেকগুলো কথাবার্তা আছে, বাট তুমি শুধু নামগুলো শিখে রাখবা। তারপর গ্রাউন্ড টিস্যু তন্ত্রে পেরিসাইকেল, মজ্জারও সেগুলো আসবে অন্তঃস্থলীয় অঞ্চলের পার্টে। তারপরে ভাই পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোফিল। এই ইম্পর্টেন্ট এমসিকিউটা যেন পরীক্ষার হলে আসলে পারো, আশা করি পারবা। এটা এমন কেউ নাই পৃথিবীতে যে এই কোশ্চেনটা পারবে না, যে পাতার গ্রাউন্ড টিস্যুকে কী বলা হয়? মেসোফিল। আশা করি সবাই পারবা এটা। তারপর এখান থেকে ভাস্কুলার টিস্যু তন্ত্র, মূল টপিক এটা। ভাস্কুলার টিস্যু তন্ত্র, ভাস্কুলার টিস্যু তন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়। এটা যদি র্যাপিডলি কথা বলতেছি, কথাগুলো ধরতে থাকো, বইটা সামনে রাখো, তাহলে আরও ভালো হবে। ভাস্কুলার টিস্যু তন্ত্রকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লোয়েম। জাইলেম টিস্যুর মধ্যে আবার চারটা ভাগ আছে: ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার এবং জাইলেম প্যারেনকাইমা। চারটা কোষ দ্বারা গঠিত জাইলেম। তারপরে ভাই ফ্লোয়েমের পার্টে চলে আসো। ফ্লোয়েমের মধ্যে আছে হচ্ছে সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। যেটার মধ্যে নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদের মধ্যে একটা পার্থক্য আছে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে, ওই কনসেপ্টও তোমার খেয়াল রাখতে হবে। যেমন নগ্নবীজি উদ্ভিদে জাইলেমে, ভেসেল এবং ফ্লোয়েমের সঙ্গীকোষ থাকে না, আবৃতবীজি উদ্ভিদে থাকে। পয়েন্টটা খেয়াল করো। তারপর এই যে যেমন নগ্নবীজ উদ্ভিদে জিনিটামে আবার সকল ধরনের ভেসেল থাকে, এই পয়েন্টটা আবার খেয়াল করতে হবে। এবং সঙ্গীকোষও থাকে নগ্নবীজ উদ্ভিদের মধ্যে জিনিটামে। আমি লাস্ট ক্লাসে কিন্তু বলছিলাম ইফেড্রাতে একটা দিনিশেক ঘটার একটা পার্থক্য থাকে। আর জিনিটামের মধ্যে নগ্নবীজি এবং আবৃতবীজ উদ্ভিদের মধ্যে একটা ডিফারেন্সের মধ্যে একটা এক্সেপশন হচ্ছে নিটামের মধ্যে জাইলেমে, ভেসেল এবং ফ্লোয়েমের সঙ্গীকোষ থাকে, যদিও এটা নগ্নবীজ উদ্ভিদ। মনে থাকবে আশা করি এতটুকু। ওকে, তারপর ভাইয়া পরের টপিকে আসো, টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্রে এটার মধ্যে কোনো খুব একটা ইম্পর্টেন্ট আমার কিছু না। গ্রাউন্ড টিস্যুতন্ত্র যে পার্ট, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং সেরেনকাইমা থাকে, যেটার মধ্যে কোলেনকাইমার কাজ এগুলা কিছু লাগে না আসলে খুব একটা। গ্রাউন্ড টিস্যুতন্ত্রের কোষগুলা মেন কাজ হচ্ছে ফটোসিনথেসিস গ্রাউন্ড টিস্যুর, এতটুকু মাথায় রাখলে হবে। ফটোসিনথেসিস এবং উদ্ভিদের দৃঢ়তা প্রদান। ভাস্কুলার টিস্যুতন্ত্র পাঠে চলে আসে। ভাস্কুলার টিস্যুতন্ত্রের কাজ হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, খাদ্য পরিবহন। এই যে জাইলেম টিস্যু চারটা কোষ এবং ফ্লোয়েম টিস্যুর চারটা কোষ, পারা যাবে এখান থেকে। তারপর জাইলেম টিস্যুর আবার কিছু ভাগ আছে, যেমন সংযুক্ত ওরিও কেন্দ্রিক। এই পার্টে সরাসরি চলে আসে এইখান থেকে মেডিকেলে ভর্তি করে রেখে এবার দেখবা যে প্রশ্ন আসছে, আইসা পড়ছে। দেখো এখানে কিছু টেকনিক আছে, এটা মনে রাখার। টেকনিকটা হচ্ছে তোমার সমপার্শ্ব, যে মুক্ত সমপার্শ্বর এক্সাম্পল পরে আসতেছি। তার আগে এইখানে সমদ্বিপার্শ্বর এক্সাম্পলে চলে আসো। এটার এক্সাম্পল লাউ কুমড়া। তারপর একটা পয়েন্ট মনে রাখবা যে ওরিওর এক্সাম্পল আসবে সকল ধরনের মূল্যে। মূল যদি ওয়ার্ডটা আমি উল্লেখ করি বা আমি যদি বলি যে মূল, তাহলে তুমি বলবা যে এটা ওরিও। তারপর হেড্রোসেন্ট্রিক মানে জাইলেম কেন্দ্রিক, ল্যাপ্টোসেন্ট্রিক ফ্লোয়েম কেন্দ্রিক। তুমি শুধুমাত্র একটা পড়লেও হবে বা দুইটা পড়তে পারো। যেমন এটার এক্সাম্পল হচ্ছে হেড্রোসেন্ট্রিকের এক্সাম্পল টেরিস, তারপরে হচ্ছে লাইপোকোডিয়াম, তারপরে সিলজিনেলা, এগুলো হচ্ছে হেড্রোসেন্ট্রিক বা জাইলেম কেন্দ্রিক। আর ফ্লোয়েম কেন্দ্রিক বা ল্যাপ্টোসেন্ট্রিকের এক্সাম্পল হচ্ছে ড্রাসিনিয়া রিউকা। মনে তো আছে আশা করি, ড্রাসিনিয়া কিন্তু বইয়ের এমসিকিউতেও অসংখ্যবার আছে। ড্রাসিনিয়া রিউকা কিসের এক্সাম্পল? ল্যাপ্টোসেন্ট্রিকের এক্সাম্পল। তারপরে বাকি যে পার্ট থাকে বদ্ধ সমপার্শ্ব এবং মুক্ত সমপার্শ্ব, কীভাবে মনে রাখবো?
এই দুইটার এক্সাম্পল। বদ্ধ সমপার্শ্বী হচ্ছে, আচ্ছা মূলের কথাটা তো বাদ হয়ে গেছে, তাহলে মূল বাদ এখানে, বাকি অংশটুকু এটা তেরি, আচ্ছা মূল বাদ বাকি অংশটুকু থাকে হচ্ছে বদ্ধ। এই যে কাণ্ড, কাণ্ড পাটের মধ্যে থাকে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড আর দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হচ্ছে বদ্ধ, তাহলে মনে রাখার টেকনিক হচ্ছে একলা ঘরে বদ্ধ। এইভাবে একলা ঘরে বদ্ধ মানে একবীজপত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদের কি কাণ্ড, কারণ মূলের কথাগুলো শেষ হয়ে গেছে এখানে। এক্সাম্পল বদ্ধ সমপার্শ্বী এবং মুক্ত সমপার্শ্বী হচ্ছে, তাহলে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শেষ হিসাব। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কি থাকে? মুক্ত সমপার্শ্ব। লাউ কুমড়াতে কি থাকে? সমদ্বিপার্শ্ব। হেটারোসেন্ট্রিক ল্যাপ্টোসেন্ট্রিক এক্সাম্পল টেরিসিয়া লাইপোকোডিয়াম, ব্রাসিনিওকা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিকের এক্সাম্পল। এতটুকুই। তারপরে আরো দুইটা পয়েন্ট আছে যেটাকে বলে এন্ডার্ক আর এক্সার্ক। আচ্ছা এখানে এই যে এক্সাম্পল সবগুলো দিয়েছে, এগুলো সবগুলো একই সাথে বলে দিলাম, তোমরা এগুলো পড়ে নেবা ভাই ভালো মতো। ওই যে লাউ কুমড়া শশা সমদ্বিপার্শ্বর এক্সাম্পল, এগুলো পারা যাবে। তারপর কেন্দ্রিকের এক্সাম্পল হচ্ছে টেরিস লাইপোকোডিয়াম, জাইলেম কেন্দ্রিক, ফ্লোয়েম কেন্দ্রিক, জাইলেম কেন্দ্রিক টেরিস লাইপোকোডিয়াম, সিলজিনেলা এবং ড্রাসিনিউকা। বারবার কিন্তু একই কথাই বললাম এখান থেকে। আচ্ছা তারপরে এখানে আরও কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আছে, যে এন্ডার কি আর এক্সার কি। এন্ডার হচ্ছে কাণ্ডে মেটাপরি এন্ডার্ক, একটা টেকনিক আর কি। কাণ্ডে মেটাপরি ইজ ইকুয়াল টু এন্ডার্ক। এটা কি জিনিসটা? কাণ্ডে হইতেছে কাণ্ড আর মেটা হইতেছে মেটাজাইলেম পরিধি থেকে। কাণ্ডে এন্ডার্ক থাকে এবং কাণ্ডের দেখো ড আছে এখানে, ড এন্ডার্কের ড মিলে যায়। এক্সার্ক কিন্তু বলেই নাই, এক্সার্ক তোমার মনে রাখা রাখবে না, বাকিটা যেটা ওইটা হচ্ছে উল্টাই দিবা এক্সার্ক। দেখো কিভাবে, কাণ্ডে মেটাজাইলেম পরিধি থেকে থাকলে ওইটাকে বলা হয় এন্ডার্ক। তাহলে কাণ্ডে বাদ দিলাম, মূলে মেটাজাইলেম ভিতরে থাকে পরিধি থেকে না, ওইটাকে বলবো এক্সার্ক। উল্টাই দিবা সবকিছু, কাণ্ডের উল্টা মূল, মেটাজাইলেমের উল্টা হচ্ছে প্রোটোজাইলেম, মেটাজাইলেম পরিধির উল্টা হবে ভিতরে বা অভ্যন্তরে, আর এন্ডার্ক এর উল্টা হবে এক্সার্ক। তাহলে এন্ডার্ক আর এক্সার্ক নিয়ে আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। জাইলেম প্যারেনকাইমা একমাত্র জীবিত কোষ, হ্যাঁ জাইলেম প্যারেনকাইমা একমাত্র জীবিত কোষ, ভেরি গুড কেয়া। তারপরে ভাইয়া একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্য, এই যে তোমাদের এটা খুবই প্যাচ বাজে যে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন, দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। এটা প্যাচ বাজার থেকে আমি তোমাকে একটা সিম্পল কথা বলি, যে খুঁজবা যে কোথায় কি কি নাই, এটা যদি খুঁজে বের করতে পারো তাহলে দেখা যাবে যে অনেক ইজি হয়ে গেছে। যেমন একবীজপত্রী উদ্ভিদে কাণ্ডে থাকে না কি কি, এই কয়টা ওয়ার্ড যদি তুমি মানে সিম্পলি মনে রাখতে পারো, আমি লিখে দিই এখানে। একবীজপত্রীর কাণ্ডে থাকে না কি কি, ওই কাণ্ডে থাকে না কি কি ওইটা তুমি একটু পড়ে যাবা, পরীক্ষার হলে যদি আসে ওইখান থেকে তাহলে মোটামুটি হয়ে যাবে। থাকে না প্রথমে পয়েন্ট যেটা, কাণ্ডরোম অন্তত পরিচক্র, কাণ্ডরোম অন্ততক, তারপরে পরিচক্র, এগুলো থাকে না কাণ্ডের মধ্যে। তারপর আরো আছে মজ্জা, মজ্জারসি, এগুলো থাকে না একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে। এতটুকু পড়তে পারলে আমাদের মোটামুটি হয়ে যাবে। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠন, মূলের অন্তর্গঠন, শনাক্তকারী বৈশিষ্ট্য, এই কয়টা আমি পিডিএফ এর মধ্যে দিয়ে দিতেছি। মোটামুটি এতটুকু পড়লেই আমাদের এই চ্যাপ্টার থেকে হয়ে যাবে আশা করি। তারপর এখানে কিছু ছকও আছে, ছকের মধ্যে ওইটাই, এই যে যেগুলা থাকে কোনটা থাকে না একটু খেয়াল করে পড়বা। আমার মনে হয় যে এখান থেকে প্রশ্ন করলে টিচার প্রশ্ন করলে পারতেও পারো নাও পারতে পারো, তারপরেও কয়েকটা পয়েন্ট আছে যেটা তোমার দেখে তুমি চিনতেই পারবা যে এটারই এক্সাম্পল। যেমন এই যে মূলের মধ্যে, এটা কিসের এক্সাম্পল? মূলের মধ্যে সবসময় দেখো অরিও থাকে, দেখলেই তুমি চিনতে পারবা, তোমার পড়ার মধ্যেই আছে এই কনসেপ্টটা। আর এখানে সংযুক্ত সমপার্শ্ব, সমদ্বিপার্শ্ব, এগুলো বাকি যে পার্ট। তারপর এখানে থেকে এক্সার্ক, একটু আগে পড়াইলাম, এখানে থেকে এন্ডার্ক, এটা তুমি দেখলেই চিনতে পারবা। তারপরে পরিচক্র সর্বদাই উপস্থিত, একস্তর বিশিষ্ট, হয়ে যায় দেখ একস্তর বিশিষ্ট মূলে থাকে এবং বহুস্তর বিশিষ্ট দ্বিবীজপত্রী উদ্ভিদে অথবা অনুপস্থিত থাকে একবীজপত্রী উদ্ভিদে। এত ডিপলিও পড়া লাগবে না, যতটুকু পড়া যায় অতটুকু পড়লেই তোমার এখান থেকে হয়ে যাবে। তারপরে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যবর্তী যে পার্থক্য, এটার মধ্যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যেটা হচ্ছে
এই যে ভাস্কুলার বান্ডেল বলয়াকারে সাজানো, এখানে ভাস্কুলার বান্ডেল বিক্ষিপ্তভাবে ছড়ানো কোথায়? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। এই পয়েন্টটা খেয়াল করতে হবে শুধু। তারপর পরিচক্র নেই, ওই যেটা কিন্তু বললাম পরিচক্র নেই, অন্ততক নেই। আচ্ছা, এই পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট। জাইলেমের প্রকৃতি কীরকম? একবীজপত্রী উদ্ভিদে জাইলেম ভি বা ওয়াই আকৃতির হয়ে থাকে এবং ফ্লোয়েম প্যারেনকাইমা কোষ থাকে না। আর এখানে দ্বিবীজপত্রী উদ্ভিদে মোটামুটি লম্বাভাবে এবং ফ্লোয়েম প্যারেনকাইমা কোষ থাকে। এই পয়েন্টটা একটু খেয়াল করো। তুমি খুব সিম্পলি ছোটোখাটোভাবে যতটুকু পড়া যায়। তারপরে ভাস্কুলার বান্ডেলের এই পার্টে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড এবং একবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যে আবার একটা ডিফারেন্স আছে। ভাস্কুলার বান্ডেলের মধ্যে সমপার্শ্বীয় বদ্ধ সমাবেশ এগুলো তো থাকে, এখানে 6 বা 6-এর অধিক। এই ওয়ার্ডটা কিন্তু তোমার একবীজপত্রী উদ্ভিদের মূলের সাথে যায়। 6 বা 6-এর অধিক এই পয়েন্টটা যদি তুমি কোথাও পাও, একবীজপত্রী উদ্ভিদের মূলের মধ্যেই পাবা। এই কয়টা পার্থক্য তুমি জাস্ট দেখে যাবা, অ্যাটলিস্ট কিছু না পড়ার থেকে একটু পড়ে যাওয়া বেটার আমার মনে হয়। একদমই বাদ দিও না। আমরা পরের চ্যাপ্টারে চলে আসি, উদ্ভিদ শরীরতত্ত্ব এই চ্যাপ্টারে। বদ্ধ এই যে কাণ্ড, উদ্ভিদ শরীরতত্ত্ব পাঠের মধ্যে প্রথমে যে কথা মাথায় রাখা লাগবে, উদ্ভিদ শরীরতত্ত্বের জনককে স্টিফেন হিলস। এই ব্যক্তির নামটা পড়ে যাবা, যেটা বইয়ের এমসিকিউতে আছে, প্ল্যান্ট ফিজিওলজি জনক। তারপরে উদ্ভিদ শরীরতত্ত্বের মধ্যে বারবার একটা এমসিকিউ আসছে যে পটাশিয়াম এবং নাইট্রেট খুব দ্রুত গতিতে শোষিত হয় এবং যেটার আকার বড় বা চার্জ বেশি ওইটা আস্তে আস্তে শোষিত হয়। এই কোনটা তাড়াতাড়ি শোষিত হয়, কোনটা আস্তে আস্তে শোষিত হয়, এটা তুমি 10 বার পড়ছো, 10 বার কোচিংয়ে পরীক্ষা দিছো, এটা পারবা। তারপরে ভাই এখানে ম্যাক্রোমৌল কয়টা? 9টা, এবং মাইক্রোমৌল কয়টা? বাকি 8টা, টোটাল 17টা মৌল। যেটার মধ্যে তুমি যে কোনো একটা মৌলের নাম মনে রাখবা, যেমন শুধু ম্যাক্রোমৌলগুলো মনে রাখতে পারো বা শুধু মাইক্রোমৌলগুলো মনে রাখতে পারো, এটা তোমার উপরে ডিপেন্ড। এখানে এই যে কোনটার জন্য আবার উপকারী মৌলগুলো আবার ডিফারেন্স করা আছে, কোনটার জন্য উপকারী মৌল কোনটা। যেমন সিলিকন হচ্ছে ঘাসের জন্য, সোডিয়াম সিফুর উদ্ভিদের জন্য, কোবাল্ট হচ্ছে নাইট্রোজেন সংবধনের ফিক্সিংয়ের লিগিউমের জন্য, আয়োডিন ব্যবহার করা হয়েছে সামুদ্রিক শৈবালের জন্য। এই কয়টা পয়েন্ট। যেমন সিলিকন হচ্ছে ঘাসের জন্য ম্যাক্রোমৌল। ওকে ভাই, এখান থেকে বেশি কিছু নাই। ম্যাক্রোমৌলগুলোর এক্সাম্পলগুলো তুমি আলাদাভাবে মনে রাখতে পারো এমজিকে ক্যাফে চপস দিয়ে। এমজিকে ক্যাফে CHOPS, প্রত্যেকটা একটা একটা করে। যেমন ম্যাগনেসিয়াম এমজি, এখানে সরি এমজি হবে এরকম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, ম্যাক্রোমৌল। তারপরে বাকি যা যা থাকে সব মাইক্রোমৌল, এগুলো আমরা পড়বো না, বাকি যা যা সব মাইক্রোমৌল। উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ এই পার্টে চলে আসো। খনিজ লবণ পরিশোষণের মধ্যে সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ, এই দুইটা পয়েন্ট আছে। সক্রিয় পরিশোষণগুলো যদি তুমি খেয়াল মাথায় রাখো বা একটা যে কোনো একটা পড়বা, উদাহরণগুলো শুধু, বাকি সবাই হইতেছে নিষ্ক্রিয়। যেমন মনে রাখার টেকনিক হচ্ছে নিষ্ক্রিয় ডোনাল্ডের আয় ব্যয়। মনে রাখার টেকনিক আর কি, নিষ্ক্রিয় ডোনাল্ডের আয় ব্যয়। ওকে, নিষ্ক্রিয় ডোনাল্ডের আয় ব্যয়ের মধ্যে মাথায় রাখতে হবে নিষ্ক্রিয় পরিশোষণের এক্সাম্পল এগুলো। ডোনাল্ডে হইতেছে ডোনাল্ড সাম্যাবস্থা, আয়তে হইতেছে আয়ন বিনিময়, ব্যয়তে হইতেছে ব্যাপন প্রবাহ। ব্যাপন প্রবাহ। নিষ্ক্রিয় পরিশোষণগুলো এই যে ব্যাপন মতবাদ, নিষ্ক্রিয় পরিশোষণ, শুধুমাত্র নামগুলো পড়বো, আর কিছু না এখান থেকে। তারপরে আয়ন বিনিময়, ওই যে ডোনাল্ডের আয় ব্যয়, ডোনাল্ড সাম্যাবস্থা, নিষ্ক্রিয় পরিশোষণ। তাহলে তোমাকে যদি বলে তাহলে এখন লুন্ডেবারের মতবাদ, এটা কি সক্রিয় নাকি নিষ্ক্রিয়? সক্রিয়। এগুলা শুধুমাত্র একটা করে পয়েন্ট, একটা করে সাইড পড়বা, বাকিটা পড়বা না। যেমন এই পার্টের মধ্যে নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে কোনো ধরনের এনজাইমের ভূমিকা নেই এবং কোষের মধ্যে ক্যাটন এবং অ্যানায়ন শোষণ একই সাথে হয় না। নিষ্ক্রিয় অবস্থায় শ্বসন হার স্বাভাবিক থাকে এবং শোষণ হার এখানে বৃদ্ধি পায়। এই 2-3টা পয়েন্ট তোমার খেয়াল করতে হবে। আবার নিষ্ক্রিয় পরিশোষণের জন্য বিপাকের শক্তি প্রয়োজন পড়ে না, সক্রিয়ের জন্য বিপাকের শক্তি প্রয়োজন পড়ে, এটা আমরা সবাই জানি। এখান থেকে ডিফারেন্সগুলো লাগবে না। পানি পরিশোষণ এবং খনিজ লবণ পরিশোষণের মধ্যে একটা পার্থক্য শুধু ইম্পর্টেন্ট, পানিটা সাধারণত নিষ্ক্রিয়ভাবে পরিশোষণ হয় এবং খনিজ লবণ সক্রিয়ভাবে। এবং আরেকটা পয়েন্ট পড়বা যে পানি মূলম দিয়ে পরিশোষণ হয় এবং খনিজ, আর এটা হচ্ছে অগ্রভাগের মূলের অগ্রভাগের কোষ বিভাজন অঞ্চল দিয়ে পুনঃশোষণ হয়। খনিজ লবণ
এই দুইটা পয়েন্ট। তারপরে ভাই প্রশোধন পার্টে চলে আসো। প্রশোধন ইংলিশ নামটা দেখো, ট্রান্সপিরেশন। প্রশোধন এর প্রক্রিয়ায় উদ্ভিদের 99% পানি বাষ্প আকারে বের করে দেয়, এবং এটা গ্যালন পটোমিটার দিয়ে আমরা প্রশোধনের হারটা নির্ণয় করতে পারি। প্রশোধনের প্রকারভেদ 3 রকমের: পত্রন্ধ্রীয়, কিউটিকুলার এবং লেন্টিকুলার। 3 প্রকারের প্রশোধন আছে। এখন যেটা পত্রন্ধ্রীয় প্রশোধন, ওইটাই সব থেকে বেশি পরিমাণে হয়, 98 থেকে 95 থেকে 98%। কিউটিকুলার প্রশোধন, কিউটিন একটা স্নেহজাতীয় পদার্থ এবং কিউটিন ভাগ করলে আমাদের আচ্ছা, কিউটিকুলার প্রশোধন হয় 2 থেকে 5%, এটা পড়বা। লেন্টিকুলার প্রশোধন হয় 1%, এটা পড়বা, তাহলেই হবে। এই পার্থক্যটা একবার দেখে নিও, মোটামুটি পারা যাবে। স্টোমাটা, স্টোমাটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির এবং থাকে 1000 থেকে 60,000 পর্যন্ত। স্টোমাটা অধিকাংশ উদ্ভিদে সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা পর্যন্ত খোলা থাকে এবং রাত্রে বন্ধ থাকে। একটু আগে বললাম যে কাহিনী। এখন স্টোমাটা বন্ধ হওয়ার কৌশলটা কি, বা খোলা হওয়ার কৌশলটা কি? স্টোমাটা খোলা বন্ধ হওয়ার পিছনে বেশ কয়েকটা কারণ থাকে। যেমন একটা হচ্ছে খোলাগুলো লিখি, বাকিগুলো হচ্ছে বদ্ধ। যেমন স্টোমাটা খোলা ইজ প্রপোর্শনাল টু আলো বা ব্লু লাইট, আমি লিখে দিই আলো। আলো যদি থাকে পত্ররন্ধ্র খুলবে। প্রপোর্শনাল টু পটাশিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন যদি বেশি থাকে পত্ররন্ধ্র খুলবে। ইনভার্সলি প্রপোর্শনাল টু কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেনের পরিমাণ। হাইড্রোজেনের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি কমে যায় পত্ররন্ধ্র খুলে যাবে। 3টা কথা মাথায় রাখবো। তারপরে প্রভাবক সময়ের মধ্যে এই যে আলো যেটা বললাম, ব্লু লাইট পত্ররন্ধ্র খোলাকে ত্বরান্বিত করে। তারপরে তাপমাত্রা, তাপমাত্রা যদি আসলে তাপমাত্রা হারের সাথে পত্ররন্ধ্র খুব একটা, এটি ইম্পর্টেন্ট না খুব একটা। যেমন তাপ বাড়লে বায়ুমণ্ডলের মধ্যে বাষ্পীকরণের ক্ষমতা বেড়ে যায়, যার কারণে তাপ বাড়ার সাথে সাথে প্রশোধনের হারও বেড়ে যায়। কিন্তু একটা মিনিমাম লেভেল থাকে, ওই মিনিমাম লেভেল পর্যন্ত তাপমাত্রা বাড়তে বাড়তে প্রশোধনের হারও বাড়তে থাকে। এতটুকু মাথায় রেখো। আপেক্ষিক আর্দ্রতার সাথে পত্ররন্ধ্রের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আপেক্ষিক আর্দ্রতা এবং চাপের সাথে পত্ররন্ধ্রের বা বাষ্পীকরণের বা প্রশোধনের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আপেক্ষিক আর্দ্রতা যদি হ্রাস পায় তাহলে প্রশোধনের হার বৃদ্ধি পায়। তারপরে ভাই সামনের দিকে আসো, বায়ুপ্রবাহ। বায়ুপ্রবাহ থেকে বায়ুপ্রবাহ যদি বৃদ্ধি পায়, ওই যে যেটা বললাম আপেক্ষিক আর্দ্রতা আর চাপ বাদ দিয়ে বাকি সবাই হইতেছে আবার সমানুপাতিক সম্পর্ক। যেমন বায়ুপ্রবাহ এটার সাথে সমানুপাতিক সম্পর্ক। তারপরে আবহমণ্ডলের চাপ এটার সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইনভার্সলি প্রপোর্শনাল। তারপর অভ্যন্তরীণ প্রবাহ, এগুলা কিছু লাগবে না। বহিঃপ্রবাহ এগুলা কিছু লাগবে না। সরাসরি আমরা চলে যাই ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ এই পার্টে। ফটোসিনথেসিসে এখানকার মধ্যে আমাদের জাস্ট কয়েকটা পয়েন্ট খেয়াল রাখতে হবে। এটার মধ্যে কী কী প্রয়োজন: কার্বন ডাইঅক্সাইড, পানি, সূর্যালোক এবং ক্লোরোফিল। প্রথমে তোমার আগে ভাইয়া তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দাও বা যে কোনো ভার্সিটিতে পরীক্ষা দাও বা মেডিকেলে ভর্তি পরীক্ষা দাও, এই শ্বসন এবং সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা আছে এটা তোমার আগে জানিয়ে নিতে হবে, কারণ এটা বইয়ের এমসিকিউতে আছে আর এটা বেসিক কমন জিনিস যেটা পরীক্ষায় আসবে। যেমন কার্বন ডাইঅক্সাইড লাগে 6 অণু, পানি লাগে 12 অণু, সূর্যালোক, ক্লোরোফিল এবং তৈরি হয় গ্লুকোজ 1 অণু। পানি লাগে আবার 6 অণু, পানি বের হয় 6 অণু এবং অক্সিজেন 6 অণু। এখান থেকে তুমি কীভাবে মনে রাখবা, শুধুমাত্র এই 12 অণু পানি লাগে এবং সবগুলোতে দেখো 6 6 6, এখানে 6, এখানে 6, এখানে 6। আর আমরা তো জানি কার্বন ডাইঅক্সাইড আর পানি মিলে তৈরি করবে গ্লুকোজ আর অক্সিজেন। ওকে, তারপরে আসো ক্লোরোপ্লাস্টের অবস্থান। আচ্ছা, এখানে একটি ইম্পর্টেন্ট কথা আছে যে সবথেকে বেশি ক্লোরোপ্লাস্ট থাকে হচ্ছে পাতায়, এবং সামগ্রিক বিবেচনায় সবুজ পাতাকে বলা হয় ফটোসিনথেসিসের প্রধান অঙ্গ। এখানে প্রধান অঙ্গ কোনটা তাহলে? সবুজ পাতা। প্রধান অঙ্গাণু কোনটা? ক্লোরোপ্লাস্ট। ফটোসিনথেসিসের স্থান কোনটা? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড। এই 3টা পয়েন্ট ভাইয়া তুমি যেন পারো পরীক্ষার আগে। তারপরে ক্লোরোফিল। ক্লোরোফিলের মধ্যে ক্লোরোফিল এর কালার হচ্ছে হলুদ, ক্লোরোফিল বির কালার হচ্ছে নীলাভ সবুজ, এবং জ্যান্থোফিল হলুদ এবং ক্যারোটিন কমলা। এই 3-4টা পয়েন্ট ভাইয়া পারতে হবে পরীক্ষার আগে। ওকে, তারপরে পরের পয়েন্টে চলে আসি যে ক্লোরোফিল এ হলো সক্রিয় অণু সব থেকে বেশি। নেক্সট পয়েন্ট, আলোক শোষণ বর্ণালী। আলোক শোষণ বর্ণালী পয়েন্টের মধ্যে এখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোনো কথা নাই। সিস্টেম নিয়ে কয়েকটা কথা আছে। ফটো সিস্টেম 2 প্রকার, ফটো সিস্টেম 1 আর ফটো সিস্টেম 2। এটার মধ্যে একটা ডিফারেন্সও আছে, ডিফারেন্সে সরাসরি চলে যাই। ফটো সিস্টেম 1 মনে করবা যে ক্লাসের ফার্স্ট বয়, এবং ফটো সিস্টেম 2 হচ্ছে ক্লাসের সেকেন্ড বয়। ফার্স্ট বয় কেন? কারণ ওর মার্ক বেশি 700 আর ওর মার্ক কম 680। বাট এখানে ফার্স্ট বই সেকেন্ড বই থেকে শুধু এতটুকুই মনে রেখো। আর একটা পয়েন্ট মনে রাখতে হবে যে ফার্স্ট বয় যেহেতু ফার্স্ট, যার কারণে ওই 2 ধরনের ফটোফসফোরাইলেশন দেখায়, ওর বেশি
কোচিংয়ে ভর্তি থাকে। মনে করো যে ফটোফসফোরাইলেশন একটা কোচিং, আর ও বেশি কোচিংয়ে ভর্তি থাকে, যেমন চক্রীয় এবং অচক্রীয়, আর ও শুধুমাত্র একটা কোচিংয়ে ভর্তি, অচক্রীয় ফটোফসফোরাইলেশন। এই দুটা পয়েন্ট মনে রাখো। আর সেকেন্ড কথা, এই এনএডিপি, পানি এবং অক্সিজেন, এই 3-4টা কথা শুধুমাত্র সেকেন্ড বয়ের সাথে যাবে, মানে ফটো সিস্টেম 2 এর সাথে যাবে। আর এনএডিপির সাথে ইলেকট্রন প্রদান, আচ্ছা এখানে কোনো কিছু ফটোলাইসিসের সাথে যুক্ত না। ফটোলাইসিস মানে হচ্ছে পানি বিশ্লেষণকারী এনজাইম, মানে পানি, তারপরে এনডিপি বিজারণে প্রোটন, আর এখানে এনডিপি বিজারণে ইলেকট্রন। আর অক্সিজেনের সাথে কোনো রকমের সম্পর্কিত নাই, কারণ অক্সিজেন তৈরি হয় এই ফটোলাইসিসের মাধ্যমে। ফটোলাইসিস যেহেতু হয় না, অক্সিজেনও তৈরি হয় না, এনডিপি বিজারণে প্রোটন না, বরঞ্চ ইলেকট্রন প্রদান করে। এই 2-3টা পয়েন্ট দেখে যাব, তাহলে এখান থেকে পারা যাবে। ফটো সিস্টেমের পরে আরও কয়েকটা পয়েন্ট আছে, যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মধ্যে কয়েকটা কম্পোনেন্ট আছে, যেমন ফিওফাইটিন। ফিওফাইটিন মানে রূপান্তরিত ক্লোরোফিল এ অণু। ফিও মানে ক্লোরোফিল এ অণু, এটা মানে মাথায় রাখলেই হয়। প্লাস্টিক কুইনন, দেখো কুইন যেখানে থাকবে ওইখানে লিপিড কথাটা থাকবে। প্লাস্টিক কুইনন লিপিড, মুক্ত চলনশীল লিপিড, থাইলাকয়েড মেমব্রেনে মুক্তভাবে চলন করে। সাইটোক্রোম, সাইটোক্রোম হচ্ছে লৌহঘটিত হিম, যেটা হচ্ছে গ্রুপ বিশিষ্ট একটা প্রোটিন। সাইটোক্রোম মানে হিম, পারবা এটা। প্লাস্টোসায়ানিন, যেহেতু প্লাস্টোকুইনন এটা একটা লিপিড, প্লাস্টোসায়ানিন তাহলে কী হবে? ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন হবে, এতটুকু মাথায় রাখলে হবে। ফেরিডক্সিন, ফেরিডক্সিন হচ্ছে আয়রন সালফার প্রোটিন। দেখো ফেরি মানে হচ্ছে আয়রন, ডক্সিন মানে হচ্ছে সালফার, সো আয়রন সালফার প্রোটিন ফেরিডক্সিন। এনডিপি ডিটেক্টর সেটা একটি ফ্ল্যাভো প্রোটিন। এই কয়টা পয়েন্ট তোমার মাথায় রেখে যাইতে হবে পরীক্ষার আগে। ফিওফাইটিন, প্লাস্টোকুইনন, সাইটোক্রোম, এগুলো সবাই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের অংশ। এই কয়টা হিবিজিবি পার্ট আমরা পড়ে নিলাম, তারপরে চলে আসো সালোকসংশ্লেষণের মেইন কৌশল। এখন তোমাদের হয়তো অনেকেরই কিছুই মনে নাই যে সালোকসংশ্লেষণ জিনিসটা কি, বা এভাবে হয় কি এটার মধ্যে। 2টা স্টেপ আছে, একটা স্টেপ হচ্ছে আলোক পর্যায়, আর একটা অন্ধকার পর্যায়। আলোক পর্যায়ের মধ্যে আত্তীকরণ শক্তি তৈরি হয়, এনএডিপি, এটিপি এগুলো তৈরি হয়। এবং অন্ধকার যে পর্যায়ে আছে, অন্ধকার পর্যায়ের মধ্যে ওই এনএডিপি, এটিপি যেগুলো তৈরি হয়েছে আলোক পর্যায়ে, ওগুলা দিয়ে কাজ করে গ্লুকোজ তৈরি করে। সিম্পল ভাষায় এতটুকু মাথায় রাখবা, এবং তারপরে পরে চলে আসো আলোক নির্ভর অংশ। আলোক নির্ভর অংশের মেন কাজই কি? এটিপি এবং এনএডিপি তৈরি করা। এখানে এই এনএডিপি তৈরি করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আলোটা লাগবে। তারপর আচ্ছা, অচক্রীয় এবং চক্রীয় ফটোফসফোরাইলেশনের মধ্যে যেটা বলছিলাম যে অচক্রীয় আর চক্রীয় দুই কোচিং। চক্রীয়তে তোমার এই 3টা পয়েন্ট আবার নাই। এই যে পানি প্রয়োজন হয় না, অক্সিজেন লাগে না, এনএডিপি বিজারণ হয় না, এই 3টা পয়েন্টের অ্যান্টাগনিস্ট এখানে আসবে। অচক্রীয়তে পানির প্রয়োজন হয়, অক্সিজেন তৈরি হয়, এনএডিপি বিজারিত হয়। জাস্ট সিম্পল 3টা পয়েন্ট মনে রাখবো হয়, তাহলে আশা করি যে পারা যাবে এখান থেকে। তারপরে পয়েন্ট আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায়ের মধ্যে 3টা আবার ভাগ আছে, কেলভিন চক্র, হ্যাচোসেলাক চক্র এবং ক্যাসিলিসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। আমরা কেলভিন চক্র কোথায় হয়, মানে কেলভিন চক্র মানে C3 চক্র, যেটা আরেক নাম কেলভিন চক্র। কেলভিন চক্রের মধ্যবর্তী যে ডিফারেন্সটা সরাসরি পড়বা, তার আগে আলোক নির্ভর অধ্যায় এবং আলোক নিরপেক্ষ অধ্যায়ের মধ্যে 2টা ডিফারেন্স মানে পড়া উচিত, যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট গ্রানার থাইলাকয়েড মেমব্রেনে ঘটে, আর এখানে ক্লোরোপ্লাস্ট স্ট্রোমার মধ্যে ঘটে। প্রথম পয়েন্টে খুব ইম্পর্টেন্ট, এবার দেখবা যে এটা প্রায় দিয়ে দিছে কোথায় হয়, আলোক নির্ভর অংশ গ্রানার থাইলাকয়েড মেমব্রেনে, আর এটা কোথায় হয়, স্ট্রোমার মধ্যবর্তী অংশে, আলোক নিরপেক্ষ পর্যায়ে। তারপরে ফটোফসফোরাইলেশন হয় কোথায়? ফটোফসফোরাইলেশন হয় আলোক নির্ভর অধ্যায়ে, মানে যেখানে এটিপি তৈরি হয়, এনএডিপি আত্তীকরণ শক্তিগুলো তৈরি হয়। আর আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বোহাইড্রেট তৈরি হয় কার্বন বিজারণ পদ্ধতিতে। এতটুকু সিম্পল কথা মাথায় রেখো। তারপরে ভাই C3 এবং C4 উদ্ভিদের মধ্যবর্তী যে ডিফারেন্স, এটা হইতেছে দুনিয়ার সব থেকে ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স। মানে এই বোটানি বইতে একটা যদি মানে পড়তে বলি, তাহলে এই ছকটা আগে পড়ে নিবা, তারপরে বোটানিতে অন্য কিছু পড়ো। এই ছকের মধ্যে C3 উদ্ভিদ, আগে উদ্ভিদগুলোর নাম পড়বা। C3 উদ্ভিদের নাম এই ধান, গম, বার্লি, আম, জাম, কাঁঠাল, 85% উদ্ভিদ যেগুলো। আর C4 উদ্ভিদ হচ্ছে গিনি ঘাস, ইক্ষু, ভুট্টা, মুথা ঘাস। এগুলো ছোটোবেলা থেকে পড়ে আসতো স্যার, এটা পারতে হবেই তোমার, এটি নিয়ে হোক। তারপরে C3 উদ্ভিদ যেটা, ওইটা মনে করবা যে শহরে তৈরি হয়, আর C4 উদ্ভিদ গ্রামে তৈরি হয়। C3 উদ্ভিদ যেহেতু শহরে তৈরি হয়, তাহলে এখানে শহরের মধ্যে কি বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি, আর গ্রামের মধ্যে কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কম। এই কথাটাই খেয়াল রাখবা যে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব শহরে বেশি 50 ppm, আর এখানে হইতেছে কার্বন ডাইঅক্সাইড ঘনত্ব 0.1 ppm। আচ্ছা, তারপরে যেহেতু
সি থ্রি উদ্ভিদের কেলভিন চক্র হয় এবং কেলভিন চক্র কোথায় হয়? মেসোফিল কোষে। আর সি4 উদ্ভিদে কেলভিন চক্রও হয়, সাথে হ্যাচ ও স্ল্যাগ চক্রও হয়। সো এইখানে মেসোফিল কোষের সাথে সাথে কেলভিন এবং বার্নসিড কোষও থাকে, যেখানে বার্নসিড কোষে আবার হ্যাচ ও স্ল্যাগ চক্র সংঘটিত হয়। এতটুকু খেয়াল করো। তারপরে ক্র্যাঞ্জ অ্যানাটমি কোথায় থাকে? সি4 উদ্ভিদে থাকে। আচ্ছা, তারপরে বাকি আরও কিছু পয়েন্ট আছে সি3 এবং সি4 উদ্ভিদের মধ্যে। প্রথম কার্বন ডাইঅক্সাইড গৃহীতা কোনটা, এই টাইপের কিছু কথাবার্তা আমি বলে দিচ্ছি। যেমন কেলভিন চক্রে প্রথম কার্বন ডাইঅক্সাইড ফিউজিং এনজাইম হচ্ছে রুবিস্কো, আর ওখানে পিপি কার্বক্সিলেজ, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, যেটা ওইটা কার্বক্সিলেজ এনজাইম। আর প্রথম কার্বন ডাইঅক্সাইড গৃহীতা রাইবোলোজ 1,5 বিসফসফেট সি3 চক্রে, এবং সি4 চক্র মানে কেলভিন চক্রতে প্রথম কার্বন ডাইঅক্সাইড গৃহীতা হচ্ছে পিপি। এই দুইটা পয়েন্ট। তারপরে কেলভিন চক্র এবং হ্যাচ ও স্ল্যাগ চক্রের যে পাশেই আরেকটা পার্থক্য আছে, মানে ওইটাই সি3 সি4 এর পার্থক্যের পাশেই, যেহেতু কেলভিন চক্র এইটা কেলভিন চক্র 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে হয়। আর এখানে যেহেতু গ্রামে হয়, গ্রামে অনেক টেম্পারেচার থাকে, গ্রামে অনেক টেম্পারেচারের মধ্যেও কিন্তু অনেক উদ্ভিদ জন্মা যেতে পারে, যার কারণে গ্রামের টেম্পারেচার একটু বেশি থাকবে, 30 থেকে 35, মোস্ট প্রবাবলি না 30 থেকে 35 না, 30 থেকে 45, এখানে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস। আর টোটাল ওভারঅল একটা শ্যালো সলিউশনের টেম্পারেচার আছে, ওটা হচ্ছে 20 থেকে 35 মোস্ট প্রবাবলি, এখানে আমাদের স্লাইডে আছে। তারপরে দেখি অভ্যন্তরীণ প্রভাবক, এখান থেকে আবার প্রভাবগুলো একটু দেখে নিলে একটু ভালো হয়। অভ্যন্তরীণের মধ্যে পাতার বয়স, পাতার অন্তর্গঠন, ক্লোরোফিল, এই কয়টা জিনিস একটু দেখতে পারো। তারপর শর্করার পরিমাণ, প্রোটোপ্লাজম, শুধুমাত্র নামগুলো পড়ে যাও, আশা করি পারবা এখান থেকে। 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস টোটাল ওভারঅল। যদি শ্যালো সংশ্লেষণের তোমার অপটিমাম টেম্পারেচার বলে দাগাই দিবে 22 থেকে 35। আর যদি সি3 সি4 আলাদাভাবে উল্লেখ করে দেয় তাহলে আলাদাভাবে দেখাবো। লিমিটিং ফ্যাক্টর পয়েন্টে চলে আসো। লিমিটিং ফ্যাক্টর বিজ্ঞানী লিবিক দিয়েছিল এবং এটাকে বলে ল অফ মিনিমাম। এই পয়েন্টের মধ্যে 3টা পয়েন্ট আছে। 3টা পয়েন্ট হচ্ছে লিমিটিং ফ্যাক্টর অনুযায়ী। একটা হচ্ছে তাপমাত্রা, আলোর তীব্রতা, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, এই 3টা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর। এখন ভাই লিমিটিং ফ্যাক্টর জিনিসটা হচ্ছে এরকম যে তাপমাত্রা বা কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব এগুলো যদি বাড়াইতে থাকো, শ্যালো সংশ্লেষণ আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যে বাড়তে থাকবে এবং এটা ওই নির্দিষ্ট লেভেলে যে থেমে যাবে। তারপরে যদি ফার্দার সাপোজ কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব যদি বাড়াও, শ্যালো সংশ্লেষণ আবার কমে যাবে, এতটুকুই। তারপরে শ্বসন পাটে রেসপিরেশন হচ্ছে শ্যালো সংশ্লেষণে উল্টা কাহিনী হয়। আর এখানে গ্লুকোজটা হচ্ছে প্রধান বিক্রিয়ক, তারপরে 6 অণু কার্বন অক্সিজেন, এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। দেখো এখানে চলে গেছে 12 অণু পানি, আর ওই পয়েন্টে ছিল 12 অণু পানি, এই বিক্রিয়কে এখানে উৎপাদে চলে যাবে। আর এখানে আবার এটিপি প্লাস 36 পিআই এডিপির সাথে মিলে তৈরি করে এটিপি, এই পয়েন্টটাও খেয়াল করো। এবং দিন-রাত 24 ঘন্টা শ্বসন হয়। আমরা কিন্তু একটু আগে শ্যালো সংশ্লেষণ বলছিলাম শুধুমাত্র দিনের বেলায় হয় আলোক পর্যায়ে এবং সবসময় হয় অন্ধকার পর্যায়ে। আচ্ছা, 2 ভাগে ভাগ করা যায়, সবাত শ্বসন, অবাত শ্বসন। চলে আসো মেইন পড়ায়। সবাত শ্বসন আর অবাত শ্বসনের মধ্যে সবাত শ্বসনের ধাপ আছে টোটাল 4টা: গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের জারণ, সম্পূর্ণ জারণ বা অ্যাসিটাইল কোএসিসটি, ক্রেবস চক্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই 4টা চক্রের মধ্যে প্রথম যে গ্লাইকোলাইসিসটা সবাত এবং অবাত শ্বসন 2টা ধাপেই হয়। তারপর পাইরুভিক গ্লাইকোলাইসিসের মধ্যে টোটাল 9টা ধাপ আছে। 9টা ধাপের মধ্যে প্রথম, তৃতীয় এবং শেষ বিক্রিয়া যেটা, এই 3টা বিক্রিয়া হচ্ছে একমুখী এবং বাকি সবাই হচ্ছে দ্বিমুখী বিক্রিয়া। এখান থেকে মোটামুটি কিছু নাই, তোমার মাথায় রাখা লাগবে এই শক্তির হিসাবটা। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় টোটাল 6 অণু এটিপি তৈরি হয় আলটিমেটলি। পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশনে 6 অণু এটিপি তৈরি হয়, 6, আর ক্রেবস চক্রেতে টোটাল 24 অণু এটিপি তৈরি হয়। এখানে লেখা আছে কই থেকে কী কী তৈরি হয়, যেমন 2টা এনএডিএস থেকে 6টা এটিপি তৈরি হবে, কারণ একটা এনএডিএস থেকে 3টা এটিপি তৈরি হয়। আবার এখানে যদি তুমি ভাঙাভাঙি করো, ভাঙলে আসবে 24, তাহলে 6, 6, 24, আলটিমেটলি আসবে 34টা এটিপি সর্বমোট। এতটুকু পারলেই আমাদের মোটামুটি হবে। আর লাস্ট অফ অল এখানে আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে যে শ্যালো সংশ্লেষণের শ্বসনের কর্মদক্ষতা কত পার্সেন্ট? কর্মদক্ষতা হচ্ছে 55% বা তারও কম, অনেকের মধ্যে 40%। অবাত শ্বসনে চলে আসো। অবাত শ্বসনের মধ্যে প্রথমে গ্লাইকোলাইসিস তো বললামই। গ্লাইকোলাইসিসে কী তৈরি হয়? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয়।
এবং 2 অণু NADH2 তৈরি হয় এবং 2 অণু ATP তৈরি হয়, যে 2 অণু আবার খরচ হয়ে যায়, তোমরা যেভাবে পড়ছো। বাট আসলে যদি 36 অণু ATP আলটিমেটলি তৈরি হয়, কিন্তু 36 অণু ATP যদি তোমার অপশনে না থাকে, দাগা বা 38 অণু ATP টোটালটা। আর গ্লাইকোলাইসিসে দাগা বা 8 অণু, 6 অণু তো পড়াইলাম, বাট যদি 6 না থাকে অপশনে। পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ, এটা হবে 2 নম্বর পয়েন্ট। এই 2 নম্বর পয়েন্টের মধ্যে কি তৈরি হয় পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণে? প্রথমে তো গ্লাইকোলাইসিস থেকে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো, অসম্পূর্ণ জারণে তোমার তৈরি হবে ইথানল আর ল্যাকটিক অ্যাসিড, অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড, এতটুকুই। তারপরে শাসনিক হার বা কোশেন্ট, এই পার্টের মধ্যে চলে আসো। শাসনিক হার বা কোশেন্টের ভ্যালু হবে 1, সালোকসংশ্লেষণের হার বা কোশেন্ট ওইটার ভ্যালু 1। এটা ডিফাইন করে যে পরিমাণ উৎপাদ ডিভাইডেড বাই যে পরিমাণে বিক্রিয়ক। এখানে উৎপাদ কার্বন ডাইঅক্সাইড, বিক্রিয়ক হচ্ছে অক্সিজেন, 6/6 আলটিমেটলি 1। বাট তুমি যদি গ্লুকোজকে বিজারিত না করে অন্য কিছু বিজারিত করে, যেমন জারিত করো বা কি বলে শ্বসনের মধ্যে দাও, যেমন ম্যালিক অ্যাসিডের RQ বা রেসপিরেটরি কোশেন্ট 1.33, ওলিক অ্যাসিডের রেসপিরেটরি কোশেন্ট 0.71। এতটুকু মাথায় রাখলে আমরা পারবো আশা করি। এবার কিছু MCQ আছে। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক টিস্যু? সেকেন্ডারি ভাজক টিস্যু। নিচের কোনটি মাছ ভাজক টিস্যু উদাহরণ? বিকাশিত রেণুস্থলী কারণ কাণ্ডের বহিতক, এটা আসবে হচ্ছে প্লেটের মধ্যে। তরুণমূল বা বর্ধিষ্ণুমূল, এটা আসবে রিবের মধ্যে। এপিডার্মিস, এটা আসবে, এটাও আসবে প্লেটের মধ্যে। বাকি যেটা থেকে ওইটা আসবে, বাকিটার অ্যান্সার মাছের এক্সাম্পল। তাহলে এতটুকু তুমি মাথায় রাখবে, আশা করা যায় যে একটা ভালো প্রিপারেশন হবে। আমি তোমাকে আজকে যতটুকু বললাম অনেক তাড়াতাড়ি কথা বলছি, কারণ এটাই যে পরীক্ষার আগে সময় বেশি নাই। আমি যতটুকু বলছি অতটুকু তোমার আগে মিনিমাম মাথায় রাখতে হবে বা মিনিমাম খেয়াল করে পরীক্ষার হলে যাইতে হবে। তার পরবর্তী কথা তো পরের হিসাব। এই পিডিএফটা যারা ক্র্যাশ করতে আসো তাদের গ্রুপের মধ্যে আমি তো দিয়েই দিব, এই পিডিএফ সহকারে আগের পিডিএফগুলো সবগুলো তো আছেই। যারা ক্লাসটা ক্র্যাশ করছে, যারা ভর্তি আসো ভাইয়া, তাদের জন্য শুধুমাত্র। আর ফেসবুকে যারা লাইভে দেখতেছো তাদের ফেসবুক লাইভ পর্যন্তই থাকবে, বাট লাইভের ক্লাসটা আবার ডিলিট করে দেওয়া হবে, লাইভটা জাস্ট এমনি নেওয়া। সো আজকে এই পর্যন্তই। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো।